আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় সরকার খুব আতঙ্কে আছে। আপনার আওয়ামী লীগের ৭৭তম আপনার এই জন্মবার্ষিকী উদযাপনে যেগুলো প্রোগ্রাম দেওয়া হয়েছে সব দোয়া মফিল এইগুলো, এবং এটা খুব রুটিন ম্যাটার। কিন্তু আশ্চর্যের বিষয়, সরকার যাদের তারা নিষেধাজ্ঞা দিয়েছে সেই দলের এই বার্ষিকী উদযাপনে তারা শুধু আপনার পুলিশ মোতায়েন করে, শুধু ঢাকা শহরে 18,000 পুলিশ মোতায়েন করছে। আর এরপরে পরে আপনি যারা বললেন সামরিক বাহিনীর কোনটা সত্য জানি না, বাট দেখলাম যে 95,000 সামরিক বাহিনী আপনার 6টি জেলায় আছে, এবং আতঙ্কিত হওয়ার ফলে মনে হয় তাদের পায়ের নিচে মাটি নাই। এটা সত্যি কথা যে আওয়ামী লীগ আপনার গত 2 বছরে এদের গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। কোথায় 30-40% লোক আওয়ামী লীগ সমর্থক ছিল, আর গত 2 বছরে এই প্রথমত ইউনূস সরকারের অপকর্ম, অপশাসন, বিচারের নামে প্রহসন এবং হত্যা, আপনার মব রাজত্ব, জিহাদি আন্দোলন, এইসব একাধিক কারণে, আর মানুষের চাকরি নাই, ঘরে ঘরে হাহাকার, আপনার মুদ্রাস্ফীতি, এইসব বহুবিধ কারণে মানুষ খুব অসন্তুষ্ট, এবং তার ফলে আপনার আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা এই প্রথম আলো এবং ডেইলি স্টার বলেছিল যে 69%, আমার মনে হয় তার থেকেও বেশি। এই ভয়ে যদি আওয়ামী লীগ এই উদযাপন করতে গিয়ে জনগণ তাদের সাথে শরিক হয়, হুইচ ইজ মোস্ট লাইকলি, তখন অন্য কোনো দুর্ঘটনা ঘটে কিনা। তবে তাদের জানা উচিত যে আওয়ামী লীগ সবসময়ই একটি আপনার আইনের দল, তারা সবসময় শৃঙ্খলা বজায় রাখে, তারা কোনোদিন সন্ত্রাসীতে কোনোদিন ইনভলভ ছিল না। সুতরাং তারা যেমন সন্ত্রাসী করত, আওয়ামী লীগ সেই ধরনের মন মানসিকতা নাই। সুতরাং আমার মনে হয় তারা তাদের নিজের প্রেক্ষিতে, কারণ তারা সন্ত্রাসীতে তৎপর, তারা আন্দোলনের নাম দিয়ে সন্ত্রাসী করে, তারা মনে করেছে যে আওয়ামী লীগ এই বার্ষিকী উদযাপনে সন্ত্রাসী তৎপরতা হতে পারে। কিন্তু এইটা করে তারা সরকার প্রমাণ করলো যে সরকারের গ্রহণযোগ্যতা নাই, সরকার খুব শঙ্কিত, আতঙ্কিত। আর এইভাবেই আমি মনে করি যে আওয়ামী লীগের এই বর্ষ ৭৭তম বার্ষিকী আপনার সাকসেসফুল হয়ে গেছে। গভর্নমেন্ট যে এইরকম আতঙ্কিত হয়েছে, তার ফলে আওয়ামী লীগের এই বর্ষপূর্তি অনুষ্ঠানটা আপনার সাকসেসফুল হয়েছে, অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আপনার পর্যবেক্ষণটুকু আপনি বললেন, এবং এটি সাধারণ মানুষেরও তাই বলে আমারও ধারণা। অন্তত পক্ষে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আপনার যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তো আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ, এর বহু আগে থেকেও আপনার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ, এবং 2024-এর 5ই আগস্টের পর থেকেও আপনি কাজ করছেন প্রতিদিন, প্রতিনিয়ত বিভিন্ন আন্তর্জাতিক মহলের সঙ্গে নানান কানেকশন আপনি তৈরি করছেন। তো এই গণতন্ত্রের কথা বলে যে এই দলটি নির্বাচনের একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় বসলো, তারা যে একটি কর্মসূচি, একটি প্রতিষ্ঠাবার্ষিকী ঠেকানোর জন্য সেনাবাহিনী নামালো, এখন আন্তর্জাতিক মহল, বিশেষ করে যারা বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে বিভিন্ন কথা বলে, এবং আগে একটুতেই দেখা যেত বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে বসতো, সেই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বা গণতন্ত্র নিয়ে কাজ করা সংগঠনগুলোর নজরে কি এই বিষয়টি আসছে কিনা, আর এসে থাকলে সেটির প্রভাব কি হতে পারে? দেখেন যে ওরা গণতন্ত্রের কথা বলে, কিন্তু বাংলাদেশে তো গণতন্ত্র নাই। কারণ যে পাতানো নির্বাচনে দেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে প্রতিযোগিতা করতে দেয়, কিন্তু এইটা কোনো ধরনের গণতন্ত্র, এটা পাতানো একেবারে মেকানাইজ প্রি ডক্টরড একটা ইলেকশন হয়েছে। 2 দলের মধ্যে বিএনপি এবং জামাত, তারা একটা ভাগ বাটুরা করে সরকার গঠন করেছে। এইটাকে কোনোভাবে গণতন্ত্র বলা যাবে না, কোনো সংজ্ঞাতেই এটাকে গণতন্ত্র বলা হয়। তারা যতই বাহাদুরি করুক, কিন্তু এটা গণতান্ত্রিক সরকার না। আর আপনার ভোটের সময় ভোটও খুব কম পড়েছে, তারা এটাকে হাইজ্যাক করে অনেক
বড় করে দেখানোর চেষ্টা করেছে। আপনার টিআইবি একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তারা বলেছে যে প্রায় 1/3 ভোট হয়েছে সব ফ্রড, আর অনেক জায়গায় ভোট হয়নি, সন্ধ্যাবেলা থেকে ভোট, এই যেমন কারচুপি নির্বাচন, এটা নির্বাচন। যাই হোক, তবু একটি, আর আওয়ামী লীগ যেহেতু প্রতিহত করে নাই, আওয়ামী লীগের অভ্যাসই নাই প্রতিহত করার, কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, তাই তারা খুব সুস্থভাবে সম্পূর্ণ হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো যে সরকার ঠিকই জানে তাদের পায়ের তলায় মাটি নাই, তার ফলে তারা করেছে কি, এই সামরিক বাহিনীর উপরে ভর করে তাদের শাসন পরিচালনা করছে। এই যে সামরিক বাহিনীকে নিয়ে আসলো, এতে তাদের একটা বদনাম। আমার ধারণা যে এই অল্প দিনের মধ্যেই 100 দিন পূরণ হয়েছে, হয় নাই, তার মধ্যে তারা এই সামরিক বাহিনীর সহায়তা নিল। ইন দি প্রসেস তারা হয়তো সামরিক সরকার গঠনের জন্য ওদের উৎসাহ দিচ্ছে। সামরিক বাহিনীরা আগামীতে হয়তো আরো এন্টাইসড হবে, যে তাদের যখন তারাই সরকার চালাচ্ছে, সুতরাং ওয়াই নট, দে শুড বি ইন দি ড্রাইভিং সিট। আমি সেই প্রতীক্ষায় আছি, খুব বেশি দিন হবে না। তবে বলতে হয় যে তারিক সরকার বোধহয় ভুল পথে চলছে, কারণ এই সামান্য একটা বর্ষপূর্তি উৎসবে এই ধরনের অহেতুক আপনার শক্তি দেখানো এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আপনার তারিক সরকারের জন্য ঠিক হয় না বলে আমার ধারণা। আমার মনে হয় যে তারা একটা খুব ভুল পথে চলছেন, এবং তারা বিশ্বকে এখন, আপনি যেটা বললেন যে বিদেশি সংস্থাসমূহ তাদের, কারণ অনেকের প্রচেষ্টায় তারা এসেছে এই সরকার, তারা কিছু সময় দিচ্ছেন যে দেখি 100 দিন গেল, দেখি সরকার কি করে, এই ট্রানজিশনের সময় কিছু বলবে না। তা আমার ধারণা এই সময়ের পরে এই যে অর্বাচনের মতে যে ডিসিশন হলো আপনার শক্তি দেখানোর, সামরিক বাহিনীর শক্তি দেখানোর, তার ফলে আমার বিশ্বাস যে বিশ্বের যারা হিউম্যান রাইটস গ্রুপ, যারা অন্যান্য সরকার সমূহ আছে, তারা এগুলো অবজার্ভ করছে, এবং আমি আশা করব তারা মুখ খুলবে। তারা এতদিন তারা বলতেন যে সরকার জাস্ট আসলো, এই সময় আপনারা এ নিয়ে কথা বলছেন কেন? তারা যেহেতু ইউনূস সরকারের এই 18 মাসে ভরাডুবি হয়েছে, একটা দেশ ধ্বংস হয়ে গেছে, শুধু নতুন সরকার একটু সময় দিন। মনে হয় এখন অন্যরা শুরু করবে কথা বলা, যে সময় তো দেওয়া হলো, কিন্তু সরকার যে পথে চলছে এটা গণতন্ত্রের পথ না, এইটা জনগণের সরকারের নমুনা না, এইটা হচ্ছে একটা সামরিক একটা কিছু দুর্বৃত্তদের, সন্ত্রাসীদের সরকার ব্যাকড বাই মিলিটারি। এইটা তারা প্রমাণ করতে চাচ্ছে যে দে আর ব্যাকড বাই মিলিটারি, তারা একটা দুর্বৃত্তের সরকার, তারা একটা আপনার ওই উড়ে এসে জুড়ে বসেছে এই ধরনের সরকার। আমার মনে হয় এটাই তারা প্রমাণ করলেন। বাংলাদেশ খুব জিও স্ট্র্যাটেজিক লোকেশন, আমাদের একটা বড় দেশ, আমরা পৃথিবীর 8ম বৃহত্তম দেশ, আমাদের সম্পদ নাই, আমাদের মূল সম্পদ হচ্ছে জনগণ, মনুষ্য সম্পদ, আর সারা পৃথিবীর এখন হাইলি ইন্টারডিপেন্ডেন্ট। তো আমরা সেই জন্য সবার সাথে সুসম্পর্কে আমাদের পররাষ্ট্রনীতি হয়, কারণ আমাদের পররাষ্ট্রনীতি আমাদের অর্থনৈতিক নীতির ক্ষেত্রে যথেষ্ট প্রভাব পড়ে। সবার সাথে সুসম্পর্ক থাকলে আমাদের দেশের উন্নয়ন হয়। আমাদের দেশের ছেলেপেলা বিদেশে গিয়ে চাকরি করে, তারা রেমিটেন্স পাঠায়, এটা আমার এই বড় আয়ের একটি বড় উৎস। তো আমরা এমন ভাবে পররাষ্ট্রনীতিটা ম্যানেজ করি যাতে কাউকে অসন্তুষ্ট করতে চাই না, আর কাউকে সবার সাথে সুসম্পর্ক, একটা ব্যালেন্স ফরেন পলিসি আমরা মেনটেন করেছি। আমরা আমাদের বড় বড় প্রতিবেশী কারা? বড় প্রতিবেশী ভারত, বড় প্রতিবেশী চায়না, আর তারপরে আমাদের বড় বন্ধু হচ্ছে আমেরিকা আর রাশিয়া। আগে যদি আমি যখন পররাষ্ট্রমন্ত্রী হলাম, আমি প্রথম আমার সফরটা করেছিলাম ভারতে, দ্বিতীয় সফরটা করি আমেরিকায়, তারপরে আমি যাই আপনার চায়না এবং রাশিয়াতে। এইটা একটা হিসাব করে গিয়েছি। হ্যাঁ, আপনার কিন্তু এই সরকার প্রথম গেলেন মালয়েশিয়াতে গিয়ে খুব একটা সুবিধা করতে পেরেছেন বলে মনে হয় না। তিনাদের বক্তব্য বলেছেন, আর মালয়েশিয়া শুধু ওনাদের বলেছে, হ্যাঁ আমরা শুনেছি ওনাদের বক্তব্য।
কিছু যে অর্জন হয়েছে আজ অনেকদিন ধরেই, এই ইউনূস সরকার আসার পর থেকেই আপনার মালয়েশিয়ায় আমাদের লোক পাঠানো বন্ধ হয়ে গেছে। ইটস এ বিগ মার্কেট ফর আস। শুধু আরো অনেকটা বেদা করে দিয়েছে। আর একটু মনে আছে মালয়েশিয়াতে আমাদের এই সন্ত্রাসীরা ওখানেও ইসলামী সন্ত্রাসী করার প্রচেষ্টা করার ফলে মালয়েশিয়ান সরকার ওই লোকগুলোকে আপনার গ্রেফতার করে, এবং দেখা যায় যে এরা বাংলাদেশের এই সন্ত্রাসী আপনার ধর্মীয় গোষ্ঠীর সাথে সুসম্পর্কিত। তার ফলে মালয়েশিয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তো উনি গেলেন, আশা করেছিলাম যে উনার যাওয়ার প্রেক্ষিতে হয়তো মালয়েশিয়া দরজা খুলে দিবে, কিন্তু যত কিছু মনে হচ্ছে হাবভাবে অর্জন কিছুই হয়নি। আর মালয়েশিয়ার দ্বিতীয়ত যে সরকার স্টেবল না হলে আপনার দেশে যদি সরকারের প্রতি জনগণের আপনার আস্থা না থাকে, কনফিডেন্স না থাকে, বিদেশের কনফিডেন্স সহজে আসে না। সুতরাং মনে হয় মালয়েশিয়া ইভ্যালুয়েটিং দেম যে তারা এই সরকার কি সত্যিকারের স্টেবিলিটি আনতে পারবে, তাহলে তারা হয়তো তার দরজা খুলে দেবে, কারণ তাদের নিড, আমাদের লেবার তাদের খুবই প্রয়োজন। আমি একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করতে চাই, সেটা হচ্ছে যে আপনি এর আগে আমার আরেকটা শোতে আপনি ওই যে জাতিসংঘের চেয়ারম্যান পদে একটি ঘটনা বলেছিলেন। মালয়েশিয়ার 2004 সালের একটি ঘটনা আছে, তখন সালাউদ্দিন কাদের চৌধুরীকে ওআইসির মহাসচিব করার জন্য প্রার্থী করা হয়েছিল এবং মালয়েশিয়ারও প্রার্থী করা হয়েছিল। মালয়েশিয়া তখন রিকোয়েস্ট করেছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রত্যাহার করে নেওয়ার জন্য, কিন্তু সেটি না করায় তখন একেবারেই জনশক্তি মালয়েশিয়া নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল 2004 থেকে পরে। এই 2003 সালে যখন ওই আমাদের ওআইসি সেক্রেটারি জেনারেল হওয়ার কথা ছিল, এর আগের বছর নির্ধারিত হয় যে পরবর্তী বছর বাংলাদেশ থেকে হবে, কিন্তু যাকে তারা নমিনি করলেন সে একটা দুর্বৃত্ত, একটা খুনি, বিভিন্ন রকম অপরাধে 23টি কেস শুধু চাটগাতি তার বিরুদ্ধে ছিল, খুনের কেস। এইগুলো যখন জানাজানি হলো তখন সবাই বললো যে তোমরা একটা অল্টারনেট ক্যান্ডিডেট দাও, কিন্তু বাংলাদেশের খালেদা জিয়া সরকার কোনো ভাবে অল্টারনেট ক্যান্ডিডেট দিলেন না দেওয়ার ফলে কি হলো, যারা প্রথম, কারণ বাংলাদেশ ওই বছরের ড্যাম শিয়ার যে তারা ওআইসি সেক্রেটারি জেনারেল অফ টপ জব, এমন এক সময়ে যেখানে আপনার 9/11 পরে দুর্ঘটনা, যখন যিনি ওআইসির হেড অফ দি ইনস্টিটিউশন হবেন তিনি মোর অ্যাকোমোডেটিভ হবেন, বিশ্ব সম্পর্কে তার বিশেষ জ্ঞান থাকবে, কিন্তু এমন একটা উগ্র লোককে তারা বাংলাদেশ নমিনি করলো। তার ফলে আপনার মজার ব্যাপার হলো এই 12টা বুথের মধ্যে আপনার এই যে ওআইসির বুথের মধ্যে মাত্র 2টো বুথ, শুধুমাত্র 2টো বুথ বাংলাদেশ, একটা বাংলাদেশ নিজের আর একটা পাকিস্তানে। ইভেন সৌদি আরব, মালয়েশিয়া কেউ তাকে ভোট দেয় নাই। ইট ওয়াজ এ shame on বাংলাদেশ। যাই হোক, তো এইবারে আমার মনে হয় যে ওনার সফরটা খুব সাকসেসফুল হয় নাই। আর আপনি দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে উনি চায়নাতে গেলেন। দেখেন, কিছুদিন আগে ওনার পররাষ্ট্রমন্ত্রী এই নতুন সরকার আসার আগে আমেরিকার কাছে একটা ট্রেড এন্ড একটা এগ্রিমেন্ট করেছেন, তারপরে পরে একটা এনার্জি এগ্রিমেন্ট করেছেন, আর এখন শোনা যাচ্ছে যে ফাইনাল স্টেজে আছে আপনার এই প্রতিরক্ষা আপনার এগ্রিমেন্ট। এগুলো সবই আমেরিকার সাথে, ন্যাচারালি তারা আমেরিকার উপর ভর করে আছে। আমেরিকা কিন্তু এইসব এগ্রিমেন্টের পরে, ওখানে এগ্রিমেন্ট আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে অন্য কোনো দেশ থেকে কিছু কিনতে গেলে, কার সাথে সম্পর্ক করতে গেলে আমেরিকার প্রায়র অ্যাপ্রুভেল লাগবে এখন। এবং বিশেষ করে যে নতুন অ্যাম্বাসেডর আসছেন ক্রিশ্চিয়ানসন, উনি বলেছেন তিনি বাংলাদেশ সরকারকে আপনার বিশেষভাবে অনুরোধ করবেন যারা চায়নার সাথে তাদের সুসম্পর্কটা কমায়। আমরা যেগুলো পত্রিকায় দেখতেছি যে চায়নাতে তারেক জিয়া সাহেব গেছেন, আমার মনে হয় এতে তিনি একটা সমস্যায় পড়বেন গেছেন। এবং সেই সাথে যে তথ্যগুলো বের হয়ে আসতেছে, একটি হলো উনি আপনার 2 স্কোয়াড্রন আপনার চাইনিজ ফাইটার জেট কিনবেন। এইটা যদি কিনেন, এমনিতেই আমেরিকা বাংলাদেশ আগে খালেদা জিয়া সরকার যখন ছিলেন তখন লুক ইস্ট সেই পলিসির প্রেক্ষিতে প্রায় বাংলাদেশের ডিফেন্সের প্রায় 70% ইকুইপমেন্ট আসে চায়না।
এইটা আমেরিকা কখনো পছন্দ করে না। কিন্তু খালেদা জিয়া এটা শুরু করেছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার আসেন, তিনি কিছুটা ডাইভার্সিফাই করেন। তিনি তখন টার্কির থেকে কিছু কিনেন, ইংল্যান্ড থেকে কিছু কেনেন, ফ্রান্সকে অনবোর্ড রাখেন। হ্যাঁ, আর আমেরিকার জিনিসগুলো বেশি দামি, এই জন্য তিনি কিনতেন। তবে আমেরিকার থেকে তিনি গানবোর্ড নিয়েছেন। হ্যাঁ, সুতরাং ডাইভার্সিফাই করেছিলেন প্রকিউরমেন্ট অফ ডিফেন্স। কিন্তু এখন এই যে তারিক জিয়া গেছেন চায়নাতে, তিনি নাকি 2 স্কোয়াড্রন হাই প্রোফাইল আপনার চাইনিজ কি নিয়ে আসবেন, যেগুলো চাইনিজ সবার কাছে বিলি করে না। পাকিস্তানকে বিলি করেছে, বাংলাদেশ নাকি করবে 2 ডজন আপনার এই কি ফাইটার জেট। এইটা আমেরিকা আমার মনে হয় না পছন্দ করবে। দ্বিতীয়ত, তিনারা বলছেন যে তিনারা এই তিস্তা চুক্তি করে আসবেন, ওরা টাকা পয়সা দিবে। এখানে ভারত বলেছিল যে তারা টেকনিক্যাল হেল্প দিতে চায়, কারণ নদীগুলো যেহেতু ইন্ডিয়া থেকে এসেছে, সুতরাং তাদের টেকনিক্যাল হেল্প ইজ ভেরি ইম্পর্টেন্ট। তিনারা পুরোপুরি ইগনোর করেছেন। এতে প্রতিবেশী ভারতও খুব সন্তুষ্ট হবেন। সুতরাং আমার মনে হয় তারিক জিয়া রং আপনার পলিসি নিয়েছেন, ঝামেলায় পড়বেন। তারপরে উনি হয়তো কিছু অনুদান চাইবেন কিসের থেকে, কারণ কোথা থেকে কোনো টাকা, শুনেছি যে তিনি $9 বিলিয়ন আপনার লোন চাইবেন। এবং লোনগুলো আগে চাইনিজরা সবসময় টাকা দিতে চায়। আগে শেখ হাসিনার সরকারে যখন চাইনিজ প্রেসিডেন্ট বাংলাদেশে এসছেন, তখন প্রায় $37 বিলিয়ন এগ্রিমেন্ট হয়েছিল, কিন্তু বাংলাদেশ সরকার সেই টাকা নেয় নাই। বাংলাদেশ সরকার খুব অল্প পরিমাণ টাকা চায়নার থেকে নিয়েছে, কারণ চায়না থেকে নিলে পরেই ওয়েস্টার্ন মিডিয়া সাথে সাথে বলে যে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে। আপনার মনে আছে যে আমরা সর্বমোট এই শেখ হাসিনার সরকার সেই 7 বিলিয়নের মধ্যে সর্বমোট 5 বিলিয়নের কম নিয়েছে। আমাদের মোটামুটি বিদেশি ঋণ হলো অধিকাংশই ইন্টারন্যাশনাল এজেন্সি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলোর থেকে 62 to 69% হচ্ছে এইসব প্রতিষ্ঠান থেকে। আর তারপরে বড় আমাদের আপনার ফরেন কি বলে লোনটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে রাশিয়ার যে কিসের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এগুলো করার জন্য, আর পরবর্তীতে বড় লোন হচ্ছে জাপান থেকে। জাপানের একটা বড় লোন আমরা অন্য কাছ থেকে খুব বেশি লোন টোন নেই না। চায়নার থেকে আমাদের যদিও চুক্তি হয়েছিল যে অনেক লোন তারা দিবে, আমরা নেইনি। হ্যাঁ, আমরা 1% আর জিডিপি আমরা নিয়েছি। আর তবুও কিছু দুষ্ট লোক, কিছু আপনার মিডিয়া এবং কিছু যে বলে বুদ্ধিজীবী তখন বারবার বলতো যে বাংলাদেশ চায়নার ওই কিসে কি বলে ক্রেডিট ট্র্যাপে পড়ে যাচ্ছে, কিসে শ্রীলঙ্কার মতো। একেবারে মিথ্যা কথা। এইটা CNN তখন এটা নিয়ে আমাকে প্রশ্ন করেছিল যে তোমরা কি চাইনিজ ডেটে পড়ে যাচ্ছ। আমি বললাম আমার 1%, $100 মধ্যে $1 আমি তাদের থেকে নিয়েছি। সো ইটস নট এট অল ইম্পর্টেন্ট। IMF এর মধ্যে 56% উপরে কোন দেশ থেকে, একক দেশ থেকে 56% অফ দ্য লোন যদি হয়, তাহলে ডেট ট্র্যাপের কথা ওঠে। কিন্তু আশ্চর্যের ব্যবসা, বাংলাদেশের এই পণ্ডিতরা 1%-এর মধ্যেই তারা চিন্তা শুরু করলেন বাংলাদেশ চাইনি। তবে এবারে তিনি যেটা করতে যাচ্ছেন, আমার মনে হয় এটা তো শিওর উইল বি ডেটের মতো পড়বে, এবং তাতে বাংলাদেশের উন্নতি হবে না। আর শেখ হাসিনার সরকার আরেকটি জিনিস ছিল, শেখ হাসিনার সরকার চাইনিজ সরকারের সাথে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ইট ওয়াজ অ্যাপ্রুভ, কখনো তারা 2%-এর বেশি ইন্টারেস্ট চার্জ করবে না। আমি জানি না ওনারা কিভাবে নেগোশিয়েট করতেছেন। আরেকটি কথা শুনলাম যে তিনারা বাংলাদেশ কারেন্সি এবং চাইনিজ কারেন্সিতে যে এক্সপোর্ট ইম্পোর্ট হবে সেইটা তিনারা, এটা তো আমরা আগে করে দিয়েছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা ব্রিক্সে জয়েন করিনি। ব্রিক্স আমাদের ইনভাইট করেছিল জয়েন, আমরা জয়েন করিনি। ইনস্টেড অফ দ্যাট আমরা তখন বলেছি যে দেখো, আমাদের বড় বড় 2 দেশ আমাদের ব্যবসা করে, এক হলো চায়না আর একটা ইন্ডিয়া। উভয় দেশের সাথে আমরা আমাদের লোকাল কারেন্সিতে ব্যবসা করার কি হয়েছে, অনুমোদন হয়েছে। তবে সমস্যা হলো আমি চায়নার থেকে প্রায় $18 বিলিয়ন জিনিস কিনি, আর আমি তাদের কাছে 1 বিলিয়নের জিনিস পাঠাই। এতে সমস্যাটা হলো আমরা যেমন 98% অফ অল দ্য গুডস আপনার ট্যাক্স ফ্রি এবং ট্যারিফ ফ্রি করেছি চায়না, তবুও আমার জিনিস তারা খুব বেশি কেনে না। তখন যেটা সমস্যা হলো, আমি ওই 1 বিলিয়ন
আপনার আমার লোকাল কারেন্সিতে ট্রেড করতে পারি। আর বাকি যে 17 বিলিয়ন আমাকে সেটা ডলারে পে করতে হবে, তখন আমাকে মার্কেট থেকে ডলার কিনে চায়নাকে দিতে হবে। তো এতে কস্ট বেড়ে যায়। সেই জন্য আমরা এটা উই ট্রাই টু রেশনালাইজ ইট, যে কেমনে ওনারা দেখলাম আমরা যেটা অনুমোদন নিয়ে এসেছি অলরেডি অনুমোদিত, যে আমরা লোকাল কারেন্সিতে কিছু অংশ আমরা ট্রেড করব। এইটাই তেনারা নাকি আবার করে নেগোশিয়েট, কিভাবে নেগোশিয়েট, ইট ইজ অলরেডি অ্যাকসেপ্টেড ফ্যাক্ট, কিন্তু তারপরে ওনারা করতে যাচ্ছেন, আই ডোন্ট নো। তারপরে দেখলাম যে তেনারা রাশাতে গিয়ে বলছেন ব্রিক্সে জয়েন। আমরা ব্রিক্সে জয়েন করিনি, যদিও আমাদের আপনার ব্রিক্সের তৎকালীন যিনি হেড ছিলেন সেই সাউথ আফ্রিকা প্রেসিডেন্ট আমাদের রিকোয়েস্ট করেছে তোমরা জয়েন। আমরা বলেছি হ্যাঁ, আপনাদের প্রস্তাব আমরা গ্রহণ করলাম, তবে আমরা একটা ইভ্যালুয়েট করে দেখি তারপরে। কারণ ওই বছরে 7 জন নতুন ব্রিক্সে নেওয়া হয়, এবং সেইগুলো যাদের নেওয়া হয় এর মধ্যে হচ্ছে ইরান, এর মধ্যে হচ্ছে ভেনিজুয়েলা। এইসব দেখে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক কারণে আমরা বললাম যে আমরা এটা মোর ইভ্যালুয়েট করি, তারপরে আমরা আমাদের ওপিনিয়নটা জানাব। যাই হোক, তা আমার মনে হয় তারিক জিয়ার এই চাইনিজ সফরটা আর এই মালয়েশিয়ান সফরটা, এই দুটোই হয়তো ঠিক হয় নাই। যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন তাদের হয়তো অ্যাডভাইস খুব ভালো হয় নাই। কারণ আমি আই নো যে বর্তমান গভর্নমেন্ট টাকার জন্য হুই হুই করে ঘুরে বেড়াচ্ছেন, কেউ টাকা দিচ্ছে না। এই জন্য ভাবলেন চায়না তো দে অলওয়েজ কাম উইথ এ বাস্কেট অফ মানি, সেই জন্য গেছেন। কিন্তু অন্যবিধ জিনিসগুলো চিন্তা করা উচিত, কারণ ওনারা যে খত দিয়েছেন আমেরিকার সাথে, এরপরে চায়নার থেকে যদি এই জিনিসপত্র কেনেন, আমেরিকা এটা কিভাবে দেখবে? তখন আমেরিকার যে ওনারা অনুকম্পায় এতদিন ধরে আছেন, তখন আমেরিকার অনুকম্পা ওনাদের উপর থাকবে না হয়তো, তখন ওনারা আরো বড় রকমের সমস্যা পড়বেন। এই জন্য আমার মনে হয় এই ডিসিশনটা খুব আপনার ঠিক হয় নাই। আমার ধারণা এই ডিসিশনটা ঠিক হয়নি। তাদের প্রথম সফরটা এই চায়নায় যাওয়াটা, ইট কুড ক্রিয়েট সাম কন্ট্রোভার্সি ইন ফিউচার। বাংলাদেশের জন্য অমঙ্গল হয়তো বয়ে নিয়ে আসতে পারে। চায়না আমাদের বন্ধু, আমাদের কোনো একসময় তারা আমাদের পছন্দ করেনি, বাট এই পররাষ্ট্রনীতিতে কোনো দেশ সারা জীবনই শত্রু নয়, সারা জীবনই বন্ধু নয়। তবে সময়ের প্রেক্ষিতে বিবেচনা করে আমাদের স্ট্যাকগুলো নেওয়া উচিত। আমার মনে হয় এই ক্ষেত্রে তারা একটা অ্যাম্বিগুয়াস ফরেন পলিসি দিচ্ছে। একদিকে মুখে আমেরিকানরা বলছেন তোমাদের সবকিছু আমরা মানলাম, আর আরেকদিকে কাজের ক্ষেত্রে জাস্ট অপোজিট। এইটা ভালোভাবে কেউ নিবে বলে মনে হয় না। তার মানে চায়না সফরটা তারেক রহমান সরকারের জন্য একটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়লো, এমনটাই আমি তাই মনে করি। ওনার সফরটা কি ঝুঁকিপূর্ণ হয়ে গেল, অন্য দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল। আমি যদি বলি যে এইটা পুরোটাই অর্জন হলো আওয়ামী লীগের, যে আওয়ামী লীগের অস্তিত্বই সরকার স্বীকার করে না, সরকারের অন্তর্পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন না যে আওয়ামী লীগ বলতে কোনো দলই নাই, তো উনি আওয়ামী লীগকে যে নামেই অভিহিত করেন না কেন, তাদেরই অর্জন। এই কাজটা অনেক কষ্ট করে কাঠখড় পুড়াইয়া এই সরকার, এই বিরোধী দল, তারা মানুষকে ভুলতে দেয় না, যেন আপনারা ভুলেন না আজকে কিন্তু আওয়ামী লীগের জন্ম, আজকে কিন্তু আওয়ামী লীগের পরিচয়। কাজেই যদি প্রফিট কারো হয়ে, লাভ যদি কারো হয়ে থাকে, সরকারি অর্থে, বিরোধী দলের অর্থে, বিরোধী দলের প্রচেষ্টায়, শ্রমে, ঘামে আওয়ামী লীগের লাভ হয়েছে। পৃথিবীর যে কোনো দেশে যখন কিন্তু সেনাবাহিনী নামায় দেওয়া হয় কোন একটা চ্যালেঞ্জ মোকাবেলায়, সেটা নিয়েই সারা দুনিয়াতে আলোচনা হয়। হয়তো তাৎক্ষণিক ভাবে মিছিল মিটিং শুরু হয়ে যায় না, কিন্তু কিছু আলোচনা তো হয় যে কেন নামানো, ওরা সতর্ক থাকে যে ওই দেশে কি এমন ঘটলো যে সেনাবাহিনীকে নামতে হলো। যদি সরকার মনে করেন যে আমরা দেশের মানুষকে গণতন্ত্র, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে আমরা মানুষের সমুন্নত রাখার জন্য আমরা কাজ করছি, এবং তাদের জন্য এর চেয়ে বড় চপেটাঘাত আর কি হতে পারে। এবং এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা, যে আপনি সদ্য নির্বাচিত একটা সরকার, মানে 4 মাস হয়েছে, তো আপনি সেই জনগণের উপর আস্থা রাখতে পারছেন না। কেন পারছেন না? এই কারণে আপনার মনের মধ্যে হয়তো একটা চিন্তা ঢুকে গেছে যে মানুষকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের তুলনা করছে। এই চিন্তা কিন্তু আপনার মনের মধ্যে ঢুকছে না ভাই, না ঢুকলে আপনি এটা করতেন না। এবং সেই তুলনায় কি আমরা পিছিয়ে পড়ছি? আওয়ামী লীগ বিএনপিকে ধাক্কাতে ধাক্কাতে কোরায় নিয়ে গেছিল, তাদের মাঠে নামতে দিত না, এটা করতো ওটা করতো।
এখানে মিটিং করতে দিব না, শেষ পর্যন্ত গোলাপবাগে যায় মিটিং করতে হবে, অনেক কিছু আওয়ামী লীগ কিন্তু করেছি। কিন্তু গোলাপবাগে তো মিটিংটা করতে দিয়েছি, আপনি তো তাকে মাঠেই নামতে দিচ্ছেন না, আপনি তো তাকে রাজপথেই নামতে দিচ্ছেন না, আপনি তাকে ঘরে বসে জয় বাংলা বলতে দিচ্ছেন না, তো লোকে একটু তুলনা করবে না? আওয়ামী লীগ ইলেকশনের নামে প্রহসন করত, আওয়ামী লীগ তাদেরকে বলতো তোমরা ইলেকশনে আসো, তারা আসতো, আসার পর সব ভোট রাতের বেলা নিজেদের বাক্স করে নিয়ে নিত, অন্যায় করতো। আপনি তো প্রতিবাদ করার সুযোগ পেতেন, আপনি এদেরকে কি করেছেন? আপনি যদি ইলেকশন করতে দিচ্ছেন না, তুমি আসতেই পারবেন। এবং তারপর কি করছে, এই যে আসতে না পারার যে প্রতিবাদটা, প্রতিবাদে করতে দিবেন, ভাই মারবেন কিন্তু চিৎকার করতে দিবেন না। 23শে জুন যা কিছু ঘটে গেল, আওয়ামী লীগের উপস্থিতি নেই, তারপর একটা অজানা আতঙ্কে, অজানা আশঙ্কায়, বিভৎ যুদ্ধংদেহী একটি অবস্থা সরকারের, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, পুলিশ, র্যাব, সবকিছু দিয়ে যে আয়োজন, আসলে এর মধ্য দিয়ে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতা কর্মীদেরও আটক করা হয়েছে সারা দেশ থেকে, হয়তো কোথাও কোথাও ঝটিকা মিছিল বেরিয়েছিল আটকের মধ্যে। সব মিলিয়ে আসলে অর্জন কার কতটুকু, সরকারের অর্জন কতটুকু, আওয়ামী লীগের অর্জন কতটুকু? নানা রকম যুক্তি দেওয়া হবে পরবর্তী সময়ে, যে এটা কেন আর্মি নামানো দরকার ছিল, কেন এত পুলিশকে এখানে লাগানো দরকার ছিল, কেন এই মিছিলের দরকার ছিল, কেন সাংবাদিককে কেন দরকার ছিল, এগুলো অনেক রকম কথা হয়তো পরবর্তী সময় বলা হবে। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি যদি বলি যে এইটা পুরোটাই অর্জন হলো আওয়ামী লীগের, যে আওয়ামী লীগের অস্তিত্ব সরকার স্বীকার করে না, সরকারের অন্তর্পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন না যে আওয়ামী লীগ বলতে কোনো দলই নাই, তো উনি আওয়ামী লীগকে যে নামেই অভিহিত করেন না কিন্তু তাদেরই অর্জন। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, লোকে আওয়ামী লীগকে চিনি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন, সেটা 77তম, এটা বাংলাদেশের অনেক লোকই কিন্তু সেভাবে মনে রাখতো না, জানতো না। এত বছরের দল, তারপরে অনেকে জানতো না। আমি যেমন আমার নিজের অনেক সময় হয়তো ফ্যামিলির অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্মদিন মনে রাখে, আমার নিজের জন্মদিনের কিন্তু অনেক সময় নিঃশব্দে পার হয়ে যায়, আমাকে হঠাৎ করে সবাই সারপ্রাইজ দেয় যে আজকে তোমার জন্মদিন, তুমি ভুলে গেছো কেন। এরকম ঘটনা মানুষের জীবনে হয়। মানুষের জীবনে যখন এরকম ক্রাইসিস আসে, জীবনযাপনের নানা রকম জটিলতা আসে, সংসারে চালাইতে কষ্ট হয়, বাজার দর নিয়ে ক্লান্ত হয়, তখন মানুষের মনে নানা ধরনের কিন্তু ক্রাইসিস আসে এবং অনেক কিছু তারা ভুলে যায়। কিন্তু এবার বাংলাদেশের মানুষকে মনে রাখতে হয়েছে যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই কাজটা অনেক কষ্ট করে কাঠখড় পুড়াইয়া এই সরকার, এই বিরোধী দল, তারা মানুষকে ভুলতে দেয় না, যেন আপনারা ভুলেন না আজকে কিন্তু আওয়ামী লীগের জন্মদিন, আজকে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। কাজেই যদি প্রফিট কারো হয়ে, লাভ যদি কারো হয়ে থাকে, সরকারি অর্থে, বিরোধী দলের অর্থে, বিরোধী দলের প্রচেষ্টায়, শ্রমে, ঘামে আওয়ামী লীগের লাভ হয়েছে। আর সরকারের জায়গাটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে যে অনেক বলছে মশা মারতে কামান দাগানো, বা আপনি যে বলেন যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব নেই তারাই বলছে সেখানে আবার এত আয়োজন, শুধু আমরা বুঝতে পারছি এটি রাজনৈতিক জায়গা থেকে হয়তো একটা আতঙ্কের জায়গা থেকে তারা এটি করেছে, কিন্তু অর্জন না হোক, তাদের বিসর্জনে কোনো জায়গা আছে কিনা? মানে বহির্বিশ্বে এক ধরনের খারাপ মেসেজ যাওয়া, বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখনো ডক্টর ইউনূস যাওয়ার পরে 4 মাস পরেও সেনাবাহিনীকে কাজে লাগাতে হচ্ছে, অন্যান্য সব সংস্থা ফেল করেছে নিঃসন্দেহে, নইলে কেন সেনাবাহিনী নামানো হবে, এই ধরনের কোনো মেসেজ যাওয়ার ঝুঁকি আছে কিনা? ঝুঁকি তো অবশ্যই আছে। পৃথিবীর যে কোনো দেশে যখন সেনাবাহিনী নামায় দেওয়া হয় কোন একটা চ্যালেঞ্জ মোকাবেলায়, সেটা নিয়েই সারা দুনিয়াতে আলোচনা হয়। হয়তো তাৎক্ষণিক ভাবে মিছিল মিটিং শুরু হয়ে যায় না, কিন্তু কিছু আলোচনা তো হয় যে কেন নামানো, ওরা হয়তো সতর্ক থাকবে যে ওই দেশে কি এমন ঘটলো যে সেনাবাহিনীকে নামতে হলো। এখন যখন ওই কি ঘটলো ওইটা নিয়ে যখন আলোচনা হয়, তখন দেখা যায় যে আসলে তারা কিন্তু লস করছে। তো সেরকম ঘটনা ঘটে। এবং গণতন্ত্রের জন্য তো আমি বলবো যে 2 দিন আগে আমাদের মাহবুব কামাল ভাই, নিশ্চয়ই আপনি আমার সঙ্গে খুবই ক্লোজ, উনি একটা পোস্ট দিয়েছিলেন, যে পোস্টটাকে আমার কাছে মনে হয়েছে যে সরকারের এই কর্মকাণ্ডের মানে এর চেয়ে
নির্মম আর কোনো উপলব্ধি হতে পারেনি। উনি কি লিখেছিলেন নিশ্চয় আপনার মনে আছে, যে নির্বাচিত সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সতীত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তো যদি এই সরকার নিজেকে গণতান্ত্রিক মনে করে, যদি এই সরকার মনে করেন যে আমরা দেশের মানুষকে গণতন্ত্র, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে আমরা মানুষের সমুন্নত রাখার জন্য আমরা কাজ করছি, এবং তাদের জন্য এর চেয়ে বড় চপেটাঘাত আর কি হতে পারে। এবং এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা, যে আপনি সদ্য নির্বাচিত একটা সরকার, মানে 4 মাস হয়েছে, তো আপনি তো জনগণের বলে বলিয়ান হবেন। আপনি যা কিছু করবেন জনগণ আপনার সঙ্গে থাকবে। আপনি আওয়ামী লীগকে মাঠে নামতে দেবেন না, জনগণ আপনাকে সঙ্গে হবে। তো আপনি সেই জনগণের উপর আস্থা রাখতে পারছেন না কেন? পারছেন না এই কারণে আপনার মনের মধ্যে হয়তো চিন্তা ঢুকে গেছে যে মানুষ কি আওয়ামী লীগের সঙ্গে আমাদের তুলনা করছে। এই চিন্তা কিন্তু আপনার মনের মধ্যে ঢুকছে না ভাই, না ঢুকলে আপনি এটা করতেন না। এবং সেই তুলনায় কি আমরা পিছিয়ে পড়ছি? আপনি তুলনা করছেন, এবং তুলনা করে আপনি কিন্তু কোনো স্বস্তি পাচ্ছেন না। শুনেন, আমি বলি আপনাকে, আপনি একবার ভাবেন তো 2024-এর জুলাই আগস্টের কথা ভাবেন, যখন শেখ হাসিনা চলে গেলেন দেশ থেকে, তার দলের শীর্ষ নেতৃবৃন্দ সবাই চলে গেল, পালিয়ে গেল সবাই, তখন সারা দেশে ওই সরকারের প্রতি, ওই সরকারের বিভিন্ন নেতৃবৃন্দের প্রতি, সরকারের মন্ত্রীদের প্রতি, এমনকি ওই সরকার যারা এনেছিল, যে দলটা এনেছিল, সেই দলের প্রতি যে মনোভাবটা ছিল, যে বিতৃষ্ণাটা ছিল, সেই বিতৃষ্ণাটা থাকা এতটাই ছিল, মানুষ কিন্তু জানতো না আমরা হাসিনাকে সরিয়ে কাকে আনবো। মানুষ জানতো না। মানুষের একটাই লক্ষ্য ছিল যে শেখ হাসিনাকে সরাতে হবে, আর কোন লক্ষ্য ছিল না। কিন্তু যে কারণে 3 দিন তারা জানেও না এই দেশে কি হচ্ছে। 3 দিন একটা দেশ ছিল সরকারবিহীন অবস্থায়, মানুষের কোনো সমস্যা ছিল না। কিন্তু তারপরে যখন ইউনূস সরকার আসলে, তখন কিন্তু মানুষ আগের সরকারকে মনেই করতো না, তাদের স্মরণেও আসতো না, যদি ইউনূস সরকার দেশটাকে ভালোভাবে চালাতে পারত। কিন্তু ইউনূস সরকার খুব দ্রুতই নিজের প্রকৃত চেহারা প্রকাশ করে দিল, এবং সেই চেহারায় দেখা গেল কি ভয়ঙ্কর চেহারা। যদি শেখ হাসিনাকে যদি আমরা স্বৈরাচারী বলি অথবা ফ্যাসিবাদী বলি, যদি বলি, দেখা গেল ইউনূস সাহেবের সরকার তার চেয়ে বড় ফ্যাসিবাদী। আমরা যদি শেখ হাসিনার সরকারকে দুর্নীতিবাজ বলি, দেখা গেল যে ইউনূস সরকারের লোকজন তার চেয়ে কেউ তার চেয়ে অনেক দ্রুত বেগে, তার চেয়ে অনেক বেশি দুর্নীতি করা শুরু করলো। স্বৈরাচারী যদি বলি, এটা আরো বেশি স্বৈরাচারী হয়ে গেল। জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার যদি বলি, এটা আরো বেশি জনবিচ্ছিন্ন সরকার ছিল। তো মানুষ যখন তুলনা করা শুরু করলো, তখন কিন্তু তারা বলল তাহলে তো আগেটাই ভালো ছিল। কিন্তু এরা যেটা করতে পারছে, আপনি গায়েব দিতে পারবেন না। আপনি বলবেন যে কেউ জয় বাংলা বলতে পারবে না, যেই বলবেন সঙ্গে সঙ্গে জয় বাংলা জপতে শুরু করবে। এটা দুনিয়ার নিয়ম। আপনি জয় বাংলা বলে তারা যা পেত, তারা যা দিত, তার চেয়ে বেশি পাওয়ার এবং দেওয়ার ব্যবস্থা করে দেন আপনি, তাহলে লোকে অটোমেটিকই জয় বাংলা করবে। সেই কাজটা আপনি করতে পারবেন কিনা, পারতে চান কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। মাত্র 4 মাস হয়েছে, কিন্তু 4 মাসে আপনি অনেক কিছু দিতে পারবেন না, এটা বাস্তবতা। কিন্তু আপনি চান কিনা এটা দেখাতে হবে। আওয়ামী লীগ কেন মানুষের কাছে সমালোচিত হয়েছিল? কারণ আওয়ামী লীগ দেশটাকে বিভক্ত করে দিয়েছিল। আওয়ামী লীগ বিভক্তির রাজনীতি শুরু করেছিল। আওয়ামী লীগ মানে একটা রাজনৈতিক দলকে ঢেকে দেওয়ার রাজনীতি শুরু করেছিল, এবং আওয়ামী লীগ জামাতকে মাঠে নামতে দিত না। আওয়ামী লীগ বিএনপিকে ধাক্কাতে কোরায় নিয়ে গেছিল, তাদের মাঠে নামতে দিত না। এটা করতো, ওটা করতো, এখানে মিটিং করতে দিব না, শেষ পর্যন্ত গোলাপবাগে যায় মিটিং করতে হবে। অনেক কিছু আওয়ামী লীগ কিন্তু করেছি, কিন্তু গোলাপবাগে তো মিটিংটা করতে দিয়েছে। আপনি তো তাকে মাঠেই নামতে দিচ্ছেন না, আপনি তো তাকে রাজপথেই নামতে দিচ্ছেন না, আপনি তাকে ঘরে বসে জয় বাংলা বলতে দিচ্ছেন না। তো লোকে তুলনা করবে না। আওয়ামী লীগ ইলেকশনের নামে প্রহসন করতো। আওয়ামী লীগ তাদেরকে বলতো তোমরা ইলেকশনে আসো, তারা আসতো, আসার পর সব ভোট রাতের বেলা নিজেদের বাক্স তারা নিয়ে নিত, অন্যায় করতো। আপনি তো প্রতিবাদ করার সুযোগ পেতেন, আপনি এদেরকে কি করেছেন?
আপনি যদি ইলেকশন করতে দিচ্ছেন না, তুমি আসতেই পারবা না। এবং আগে তারপর কি নিষিদ্ধ করছে, এই যে আসতে না পারার যে প্রতিবাদটা, প্রতিবাদ করতে দিবেন, ভাই মারবেন কিন্তু চিৎকার করতে দিবেন না। তো মানুষ এটা চিন্তা করবে না, মানুষ এটা তুলনা করবে না, মানুষ তুলনা করবে। দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে লাভ হচ্ছে জামাত এবং এনসিপির, আর কারো না। আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে আওয়ামী লীগকে মাঠে নামতে না দেওয়াতে লাভ হচ্ছে জামাত এবং এনসিপি, কিন্তু দায় যে চাপছে বিএনপির উপর। বিএনপির মাথায় এইটুকু বুদ্ধি আছে কিনা আমি জানি না, এটা বিএনপিকে চিন্তা করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বলে আওয়ামী লীগ যদি রাজপথে নামতে না পারে, যেমন গত ইলেকশনে যে আওয়ামী লীগ ইলেকশনে থাকতো, তাও বিএনপি ক্ষমতা আসতো, তাও বিএনপি ক্ষমতা আসতো, কিন্তু লস হতো কার? এনসিপি এবং জামাতের। জামাত এত আসন পাইতো, কিন্তু লাভ হয়েছে যে জামাত এবং এনসিপি। দায় চাপছে কার উপর? বিএনপির উপর। এখন এই জিনিসটা বিএনপি কিভাবে বুঝে আমি জানি না। সমস্যা ওটাই যে আওয়ামী লীগের তারা জানবে ভালো। যে আমরা যে কথাগুলো বলেছি সেইগুলো মানে আমরা তো সহজ সরল ভাবে বলেছি, হ্যাঁ, আমরা তো তাদের মতো বোদ্ধ নই, কিন্তু আমাদের কথার 10% যদি শুনতো, নিশ্চয়ই আওয়ামী লীগকে এইভাবে সম্ভবত করুণ ভয় বিদায় নিতে হতো না। ঠিক এই সরকারের সময় নিশ্চয়ই এই কথাগুলো একসময় প্রযোজ্য হবে, তারা হয়তো বুঝবে, আমরা জানি না যে নিশ্চয়ই তারা এত বুঝে কি করে। যাই হোক, আপনি যেটা বলছেন যে আপনি যে তুলনাগুলো দিচ্ছেন একেবারে সহজ সরল অঙ্কের জায়গা থেকে, এই জায়গা থেকে তো আমরা একটি বিষয় দেখলাম কালকে, সাংবাদিক নির্যাতনের কথা বলছিলেন যে আওয়ামী লীগের সময় সুযোগ দেওয়া হয়েছে, শেষমেশ মিটিংটা করতে পেরেছে, অনেক হয়তো গ্রেপ্তার করেছে বা নাজেহাল করেছে, কিন্তু শুরু থেকেই তো এই কাজগুলো ঘটেনি যে 3 মাস 4 মাসের মাথায় আরেকটি দলের মাধ্যমে সাংবাদিকরা গড়ে পড়তায় আক্রমণের শিকার হচ্ছেন। সেখান থেকে আবার সেই দিক থেকে আবার সরকারের কোনো বক্তব্য নেই, সরকার নিশ্চুপ। আবার পুলিশ বলছে ওইখানে দাঁড়িয়ে, যখন তাদেরকে অ্যাকশনে যেতে বলা হচ্ছিল, পুলিশ বলছে যে আমাদের অনুমতি নেই, অনুমতি ছাড়া আমরা করতে পারবো না। এটিও বা কিসের সিমটম? আমরা যে ফ্যাসিবাদের কথা বলছি, যে স্বৈরাচারিত্বের কথা বলছি, এক নায়কত্বের কথা বলছি, এইটি কিসের সিমটম? হ্যাঁ, এই সাংবাদিকদের যে প্রভাব গ্রহণ, দেখেন ওই সাংবাদিক কিন্তু মারা যায়নি, খেয়াল করেন, সে মারা যায় নাই, তার একটা অঙ্গ হানি হয় নাই, উনি শারীরিক ভাবে একটু প্রহিত হয়েছেন, এবং এটাকে নির্দেশগুলো আপনি বলতে পারেন, কিন্তু আপনি দেখলাম পরের কথাবার্তা বলতেছেন, সবই ঠিক আছে। এটাকে হয়তো তাৎক্ষণিক ভাবে এটাকে বড় কোনো ক্ষতি না, কিন্তু এটা যে একটা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া, এটা যে একটা দীর্ঘমেয়াদী প্রভাব, সেটা কিন্তু বিশাল। সেই বিশালটা এরকম ভাবে যে এরা প্রমাণ করেছে যে সাংবাদিকদের পেটানো যায়, এরা প্রমাণ করেছে গণমাধ্যমকে এইভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং তারা বলছে যে আমরা একটা ইনকোয়ারি কমিশন করবো, অমুক করবো, তমুক করবো, হয়তো কেউ দল থেকে সাময়িক ভাবে বহিষ্কার করবে, অনেক কিছু করতে পারে, কিন্তু তাতে সাংবাদিকদের মনে যে ভয়টা তারা ঢুকিয়ে দিয়েছে যে এখানে গেলে কিন্তু তোমাকে মার খেতে হতে পারে। এইখানে তুমি ছবি তোলো, একটা ওদের একটা মানে একটা কাজ, মানে আপনার অবৈধ কাজে তুমি ছবি তোলো, তুমি মার খাবা। এই যে ভয়টা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এইটা ছিল তাদের জন্য খুব প্রয়োজনীয়। এবং এই সরকারের এমন দুটো ঘটনা ঘটেছে, সরকারি দল একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট করার কারণে 6 জনের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে, এবং প্রেসকে আপনার প্রেসে অনেক ভুল হতে পারে, যারা সাংবাদিকতা করে তাদের মধ্যে অনেক দুষ্ট লোক থাকতে পারে, তারা ভুল করতে পারে, তারা অন্যায় করতে পারে, তারা তাদের শাস্তিও হওয়া উচিত, কিন্তু তার জন্য তো সরকারেরই একটা নির্ধারিত জায়গা আছে। উনি তো সরকারের একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারের তো জায়গা ঠিক করে প্রেস কাউন্সিলে যাবে, তোমারই তৈরি করা। তুমি যদি মনে করো যে প্রেস কাউন্সিল ঠিক মতো কার্যকর হচ্ছে না, এটা কার্যকর করো, ওটাকে বানাও তুমি কার্যকর। তা না করো তুমি কোনো যে তোমার এক চামচা, মানে তোমার মানহানি হয়েছে, টের পাইলো তোমার চামচা, তুমি টের পাও, সে চামচা টের পাইছে যে হুজুরের তো মানহানি হয়েছে, অতএব হুজুরের মান আমাকে তুলে ধরতে হবে। আর মান তুলে ধরার মহান দায়িত্ব নিচ্ছে সে, নিয়ে আসে তারই স্বজাতির আরো 6 জনের বিরুদ্ধে মামলা রয়েছে, একজনকে গ্রেফতারও করেছে, মামলা হয়েছে বগুড়ায়, গ্রেফতার করেছে গাজীপুর থেকে। মানে কতটা তৎপর তারা, পুলিশকে প্রেশার দিয়ে সেখানে পাঠানো হচ্ছে। এই যে কাজগুলো তারা করছে, করার পর
সরকার যেন ভাব করতে পাবলিকের কাছে কি হয়েছে, মানুষ তো বুঝছে যে এই সরকার কিন্তু এখন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কিছু লিখলে বলে মামলা হবা, তুমি জেল খাটবা। আর বিরোধী দল তারা বলছে যে ভাই অত মামলা মোকদ্দমায় নাই, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তোমার অফিস পর্যন্ত যাওয়া লাগবে না, এইখানেই মাইক আমার দিতেছে। এখন সাংবাদিকদের বুঝতে হবে যে আপনি বিরোধী দলের কাছে কতটুকু নিরাপদ, আপনি সরকারি দলের কাছে কতটুকু নিরাপদ। আর আমাদের দেশ তো আমাদের জীবন, আমার আপনার জীবন যৌবন যৌবন তো নাই, এখন তো প্রবৃত্তের বৃদ্ধি হয়ে গেছি। আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন যৌবন সবকিছু তো আমরা এই সরকারি দল এবং বিরোধী দলের হাতে উঠাই গেছি। কারণ আমাদের তো উঠাই যাওয়ার জন্য আর কোনো লোক ছিল না, তাদেরকে দিচ্ছি উঠে ইলেকশনে। এখন ওনারা সিদ্ধান্ত দিচ্ছেন আমাদের কোথায় মারবেন, মানে আমাদের পিঠে মারবেন নাকি বুকে মারবেন নাকি পায়ে মারবেন। তো মাইল আপনি খাবেন ভাই, মাইল খাওয়ার জন্য প্রিপারেশন নেই। আপনার তো মায়ের খেয়ে অভ্যাস আছে, সমস্যা নাই। আমি আতঙ্কে আছি, বয়স্ক মানুষ আতঙ্কে আছি। না, অনেকে মন্তব্য যে নেক্সট টার্গেট আপনি এবং সাংবাদিক এম এ আজিজ বা আব্দুল তুষার, এদের কেউ কেউ হয়তো টার্গেটেড অলরেডি হয়ে আছেন। দোয়া করি সে পর্যন্ত যেতে না হয়। আমি সাংবাদিকদের প্রসঙ্গে যখন কথা বলা হচ্ছে, আমি আরেকটা বিষয় আপনার সম্বন্ধে জানতে, যদিও এগুলো অনেক পুরনো প্রশ্ন, আমরা নিজেরাই আলোচনা করে থাকি। এই যে সাংবাদিকদের উপর আক্রমণ, সাংবাদিকদের পেটানো যায়, সাংবাদিকদের পেটালে কিছু হয় না, গণমাধ্যম দখল করা যায়, এইগুলো তো পথ খুলিয়ে দিয়েছে আমাদেরই সাংবাদিকদের একটি অংশ। আপনি দেখুন যে এই যে সাংবাদিকরা প্রভাবিত হলেন, আক্রমণের শিকার হলেন, এখন যারা সরকারপন্থী সাংবাদিক, এখন তো সরকারপন্থী আর আওয়ামীপন্থী, বিএনপি পন্থী এই ধরনের ভাগ হয়ে গেছে। আগে যেমন আওয়ামীপন্থী সাংবাদিকরা কিছু বলতো না, সাধারণ সাংবাদিকরা আক্রান্ত হলে, গণমাধ্যম হুমকি মুখে পড়লে, ঠিক এখন এসে বিএনপি পন্থী, জামাতপন্থী সাংবাদিকরা বা যাদের হাতে যে সাংবাদিকদের ক্লাব বা বিভিন্ন সংগঠন এখন কুকিগত, তারা কিন্তু কিছু বলছে না। এই ধারা অব্যাহত থাকবে নাকি আরো বাড়বে? শুনে আমি বলি আপনাকে যে চরিত্র খুব সহজে চেঞ্জ হয় না। আপনি আওয়ামী পন্থী, বিএনপি পন্থী এভাবে করেন না। আপনি বলেন এদের চরিত্র হলো মানুষের পা চাকা, এদের চরিত্র হলো পা চাকা। আওয়ামী লীগের যে সাংবাদিকগুলি ছিল, তাদের যদি বিএনপি আজকে বলে তোমরা আসো, তোমাদের জিহ্বার স্পর্শ আমাদের পায়ে আমরা নিতে রাজি আছি, আপনি দেখবেন যারা আওয়ামী সাংবাদিক হিসেবে পরিচিত ছিল সবাই দৌড়ে যাবে। এরা কিন্তু কার পা চাকতে সেটা ইম্পর্টেন্ট না, এদের ইম্পর্টেন্ট হলো চাটার জন্য একটা পা পাইছে কিনা, একটা পা পাইলেই হবে। আজকে যারা বিএনপির পা চাটা অথবা সরকারি দলের পা চাটা, এরা তখন তো সুযোগের অভাবে সৎ ছিল, তাহলে তারা তো ওই কম্পিটিশনের মানে ধাক্কা দেখে ভিতরে ঢুকতে পারছিল না, চান্স পাই ঢুকতো। এদের সবাইকে আমাদের চেনা হয়ে গেছে, এদেরকে আমরা চিনি না। এরা পা চাটতেছে না, আইসি নিয়ে কি করছে, দায়িত্বে আসা এর দায়ী করো, অনেক দায়ী করো, অনেক দৌড়াও, অনেক মারো, ওই পত্রিকা ও সম্পাদক কেন থাকবে, আমি সম্পাদক হবো। আরে বেটা তুই নিজের দিকে তাকায় দেখ তোর সম্পাদক হওয়ার যোগ্যতা আছে কিনা, ওইটাই দেখ কি হয়েছে। পত্রিকাগুলি কি চেহারা চেঞ্জ হয়ে গেছে? 80% মিডিয়ার শীর্ষ পর্যায়ের মানে আপনার যারা ছিল তাদেরকে তারা চেঞ্জ করছে। যারা আসছে তারা কি মিডিয়া কি চেঞ্জ করে ফেলেছে? মিডিয়া এখন, আগে মিডিয়া সরকারের কথা বলতো, এখন মিডিয়া গণমানুষের কথা বলে কথা একই দিন। মালিক পক্ষ কি করে? মালিক দেখে আমার ব্যবসা আছে 2 নম্বরই আছে, আমার এই 2 নম্বরীকে অব্যাহত রাখার জন্য আমার মিডিয়া দরকার। মালিক বলে তুমি এতদিন আমার করছো, তখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন তো মালিক আওয়ামী লীগের সঙ্গে ছিল। এই যে মোজাম্মেল বাবু বলেন অথবা শ্যামল দত্ত বলেন অথবা ফারজানা রূপা বলেন, তারা যারা জাগ করছে, আপনি পাবলিকের কাছে যাক, পাবলিক এখনো তাদের থুথু করবে, এখনো করবে। কিন্তু কোশ্চেনটা হলো কি, তবুও তো তারা এই কাজটাকে, তাদের মধ্যে তো তাদের মেধা ছিল, তারা মেধাটাকে মানে দুষ্ট ভাবে প্রয়োগ করতো। কিন্তু আমার ইন্টারেস্টিং লাগে জানেন, এখন অনেককে দেখি তাদের মেধাও নাই, তারাও যায় চেয়ারে বসে আছে। সাম্প্রতিক সময়ে পুলিশি হেফাজতে, কারা হেফাজতে একের পর এক মৃত্যুর খবর আমরা পাচ্ছি। কেউ কেউ নির্যাতনের কথা বলছেন, এটা ডক্টর ইউনূস সরকারের সময় থেকে আরো বেড়েছে, এখনো সে ধারা অব্যাহত আছে। গত 2-1 দিনের ব্যবধানে, যেমন আজই একজন মারা গেল চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে, গ্রেপ্তারে একদিন পরে
সাতকানিয়া উপজেলার ঠেমসা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, তিনি একদিন আগে গ্রেপ্তার হয়েছেন, বুধবার সকালে মারা গেছেন। আবার এই যে 2 দিন আগে ফরিদপুরের মধুখালী উপজেলার ছাত্রলীগের একজন নেতা বা কর্মী মির্জা ইশতিয়াক, তার কাছে মাদক পাওয়া গেছে, এই অভিযোগে আটক করা হলো, তার মায়ের সামনে মারধর করা হলো, আটক করে নিয়ে যাওয়া হলো, পরদিন সকালে শুনলো যে মারা গেছে। কি ঘটছে আসলে? ঘটনা আমি বলি আপনাকে, আমি এই মধুবাড়ির ঘটনাটা দিয়ে বলি। এই যে তাকে মারা হয়েছে, এই ব্যাপারে আমি দেখলাম যে বিএনপির একজন নেতা কিন্তু একটা পোস্ট দিয়েছেন। আমার কাছে খুব ভালো লাগছে বিএনপি নেতাদের বক্তব্যটা। বিএনপি করে না, উনি একটা কথা বলেছে, দেখেন একটা দারুণ কথা, যে পুলিশের চরিত্র কিন্তু চেঞ্জ হয় নাই। আওয়ামী লীগ আমলে এটাই হতো, এখনো এটাই হচ্ছে। কারণটা কি বলেন তো? আওয়ামী লীগ আমলে এটা হতো, আওয়ামী লীগ আমলে এই পুলিশ যে নিয়ে আওয়ামী বিরোধী যারা রাজনীতি করতো তাদেরকে টর্চার করতে করতে মেরে ফেলতো। আওয়ামী লীগ খুশি হতো, বলতো বাহ ভালো কাজ করতো, একটা শত্রু কমলো। ঠিক আছে, এখন যে পুলিশটাকে মারছে, এই পুলিশের রিক্রুটমেন্ট কি বিএনপি আমল হয়েছে? এই পুলিশের রিক্রুটমেন্ট কি ইউনূস আমল হয়েছে? এই পুলিশের রিক্রুটমেন্ট কিন্তু আওয়ামী লীগ আমলে হয়েছে। এটাই কিন্তু আওয়ামী লীগের আওয়ামী পুলিশ ছিল। এই পুলিশটাই আওয়ামী আমলে আওয়ামী লীগের খুব একদম গুরুত্বপূর্ণ পুলিশ ছিল। এখন সে আওয়ামী লীগের পোলাপানকে মাইরা, ছাত্রলীগের পোলাপানকে মাইরা বিএনপির কাছে গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে। বিএনপি কি বলতে চাচ্ছে যে আমি কিন্তু আসলে বিএনপি। তো তুমি যদি আসলে বিএনপি হও, তুমি এতদিন বিএনপি পিটাইছো কেন? এবং বিএনপি এই সরকার এটা বিশ্বাস করতেছে, হ্যাঁ তাই তো তুমি আসলে বিএনপি। তাহলে ঘটনাটা ওই জায়গাটা, ওই যে আগে বললাম না যে সাংবাদিকরা কিন্তু চান্স পাইলে পরে আগের আওয়ামী সাংবাদিকরা কিন্তু বিএনপি সাংবাদিক হয়ে যাবে, 2 মিনিট লাগবে না। এখানে কিন্তু আপনার ক্যারেক্টারটা আওয়ামী লীগ বিএনপির না রে ভাই। ক্যারেক্টারটা হলো যে আমি অমানুষ হব, আমি বিবেক বর্জিত নীতিহীন একজন ব্যক্তিতে পরিণত হয়ে প্রকাশের সুযোগ চাই। আমি অলরেডি একজন বিবেক বর্জিত নীতিহীন মানুষে পরিণত হয়েছি, আমি নিজের ভেতর থেকে এই কাজটা অলরেডি করে ফেলাইছি ভাই। এখন আমাকে দয়া করে প্রকাশের সুযোগটা দেন। আপনি সরকার আছেন, আপনি আমাকে সুযোগ দিয়ে দেখেন আপনার জন্য আমি কি করি। এটা সমস্ত পেশায় হয়েছে। আজকে যারা সচিব ভাই, আজকে যে সমস্ত সচিবরা বিএনপির পারপাস সার্ভ করতেছে বলে দাবি করতেছে, এগুলো কি আগে পাবলিক ছিল? 2 বছর আগে 2 বছর আগে জয়েন্ট সেক্রেটারি ছিল। আওয়ামী লীগ আমলে একরকম জয়েন্ট সেক্রেটারি হয়েছে, আওয়ামী লীগের কথা না বলে হয়েছে? আপনি আমাকে বলেন না ভাই, পারছে? আওয়ামী লীগকে তোমরা বলেছি তার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে। তো দলীয়করণ না হলে হলি কমবে না, তাহলে সে তো বিএনপির লোক, আওয়ামী লীগের লোক। এখন আওয়ামী লীগের লোককে আপনি বিএনপি করে নিতেছেন, কারণ ও বলতেছে যে আমি তো আসলে আপনার লোক, আপনি বিশ্বাস করতেছে। তো আমার লোক আপনার লোক, এটা যখন আপনি বানাবেন তখন আগে যেমন গুপ্ত ছিল আপনার কাছে ওরকম গুপ্ত হয়ে আসছে, এবং গুপ্ত হয়ে সে তার নিজের পারপাস সার্ভ করবে। সে আপনার পারপাসও সার্ভ করবে না, আগের পারপাসও সার্ভ করবে না। কাজে এটা তখন হবে যখন আপনি পেশাদার পুলিশ তৈরি করতে পারবেন, যখন আপনি পেশাদার সাংবাদিক তৈরি করতে পারবেন, যখন আপনি পেশাদার আমলা তৈরি করতে পারবেন। এটা করার প্রধান পদ্ধতি কি? প্রধান পদ্ধতি হলো আপনি এখন থেকে তাদেরকে দলীয় ভাবে ব্যবহার করেন না। যে দলীয় ভাবে ব্যবহৃত হতে চায় তাকে দূরে সরাই দেন, কেবল তাহলেই সম্ভব, না হলে সম্ভব না। এটিও বোধহয় সম্ভব না, তার কারণ ডিআইজি লেভেলের একজন কর্মকর্তা যখন খোদ প্রধানমন্ত্রীর সামনে বলেন যে আমি জাতীয়তাবাদী দলের আমার আদর্শে বিশ্বাসী, আমি ছাত্র জীবনে ছাত্র দল করতাম, তো সেখানে তার বিরুদ্ধে যখন কোনো ধরনের কাঠামোগত বা সাংগঠনিক জায়গা থেকে কোনো ধরনের একটা নোটিশও জারি হয় না, সেখানে আমরা কি আশা করতে পারি? সম্মানিত দর্শক, মহা ধুমধামে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো 23 জুন 2026 সনে। আমার রাজনৈতিক বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে এরকম সশস্ত্র, এরকম রাজকীয় এবং এরকম আড়ম্বরপূর্ণ
কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী আমার নজরে পড়ে। বাংলাদেশে একটা কথা আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। মানে যার বিয়ে হবে সে হয়তো পৃথিবীতে আসেনি, সে হয়তো বিদেশে আছে, সে হয়তো বাড়িতে নেই, কিন্তু সারা বাড়ির আশেপাশের যারা লোকজন রয়েছে তারা খুব আনন্দে উদ্বেলিত। কি বিয়ে, কেমন বিয়ে, পর কেমন, পাত্রী কেমন, পাত্র কেমন, খাওয়াবে কি, টেনশনে পুরো গ্রাম অস্থির। এরকম ঘটনা যখন ঘটে তখন যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। আমাদের রাজনীতির অঙ্গনে এই প্রবাদটি এই প্রথম 2026 সনে এটি বাস্তবায়িত হলো। আমরা এটির মঞ্চায়ন দেখলাম এবং এটি খুব সুকৌশলে শেখ হাসিনা এবং তার দল জামাতের উপরে, রাষ্ট্রের উপরে বিএনপির এমনভাবে চাপিয়ে দিল, আর বিএনপি এটাকে জামাতের উপর এমনভাবে চাপিয়ে দিল যার ফলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি প্রহসনের নাটক হয়ে গেল রাজনীতির অঙ্গনে। আপনারা মাইকেল মধুসূদন দত্তের যে বিখ্যাত প্রহসন নাটক বুড়ো শালিকের ঘাড়ে রোগ, একটু গুগলে দেখে নেবেন খুব সংক্ষেপে যে এটার কাহিনী কি। অথবা প্রহসন কাকে বলে? আমরা সাধারণত প্রহসন বলতে যেটিকে বুঝাই, এটা প্রতারণা নয়, খুব কৌশল করে বিনা পয়সায়, বিনা ওজরে আপনার কাঙ্ক্ষিত একটা জিনিস আপনি করে নিলেন, এটিকে বলা হয় প্রহসন। যেমন ধরুন কোনো কুলবধূ আপনার খুব পছন্দ, আপনি তাকে পটালেন, বাঁশি বাজালেন, অসময়ে বাঁশি বাজায় কেড়ে পরাণ আমার বাইরম বাইরম করে। বাঁশি বাজালেন, গৃহবধূ বের হয়ে এলো ঘর থেকে স্বামী সংসার ছেড়ে, আপনি পাট খেতে বসে আচ্ছা মতো আপনার কর্ম করে দিলেন। তারপর গৃহবধূকে বললেন যাও তুমি চলে যাও। গৃহবধূ না পারবে বলতে, না পারবে কোনো কিছু করতে, সে সোজা মাথা নিচু করে চলে যাবে। এইরকম যখন একটা ঘটনা ঘটে, আপনি মধু খেলেন কিন্তু কোনো দায় দায়িত্ব নিলেন না, এটিকে বলা হয় প্রহসন। এবং এই বাংলাদেশে যে প্রহসন কত মানে ঘটে তা বাংলাদেশের পল্লীগীতি গাইলেই বুঝতে পারবেন বা দেখলেই বুঝতে পারবেন। কয়েকটা গান বলি, যেমন এই যে অসময় বাঁশি বাজায় কেড়ে পরাণ আমার বাইরাম বাইরাম করে, অথবা পল্লীকবি জসীমউদ্দিনের সে বিখ্যাত গান আমায় এত রাতে ক্যানে ডাক দিলি প্রাণ কোকিলারে। এসব মানে সবই প্রহসনমূলক মানে অবস্থা, পরকীয়া এবং প্রহসন। আর আরেকটি গান আছে আব্দুল করিমের, আমি কুলহারা কলম কিনি আমারে সিও নাগো স্বজন। এটাও কুলহারা কলম কিনি এরকম একটা প্রহসনের মধ্যে পড়ে গিয়েছিল। ঠিক এবারের এই ঘটনায়, 23 জুনের এই ঘটনায় আওয়ামী লীগ যে চাল চেলেছে, যে প্রহসনের নাটক সাজিয়েছে, সেই প্রহসনের নাটকে বহু মানুষ, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বহু মানুষ, একটা শব্দ আছে না সয়কারের চোখ, এটা বাদ দেন, সয়কারের পরে না হয়ে গেছে, ঢ্যাস না, সয়কারের চোখ ঢ্যাস না একারে না, বহু মানুষকে এভাবে বানিয়ে দেওয়া হয়েছে। 23 জুন বাংলাদেশে বিরাট কিছু একটা হয়ে যাবে, ব্যাপকভাবে প্রচার করা হলো, দিল্লি থেকে, কলকাতা থেকে, লন্ডন থেকে। হালকা করে কিছু টাকা খরচ করা হলো, 2-4টে মিছিল করা হলো, অনলি 2-4টে মিছিল, বলা হলো 70টা জায়গায় মিছিল হয়েছে। তারপর ইন্টারনেটে সেগুলো ছাড়িয়ে দেওয়া হলো এবং একটা আতঙ্ক তৈরি করা হলো, এই এদিকে আসবে না, খাইয়ে ফেলামো, মাইরে ফেলামো, এই ধরনের একটা ঘটনা। ফলে কি হলো, যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেল, তারা সেনাবাহিনী নিয়োগ করলো। 6টি জেলায় সেনাবাহিনী রীতিমতো টহল দিয়ে দিয়ে সবাইকে বুঝিয়ে দিল আজকে 23 জুন, আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এবং এই যে সেনাবাহিনী যে টহল দিয়েছে 6টি জেলাতে, কত হাজার সেনাবাহিনী টহল দিয়েছে এবং রাষ্ট্রের কত শত কোটি টাকা খরচ গেছে, এখানে নর্মাল কোটি না, এই 6টি জেলাতে সেনাবাহিনীর টহল দিতে শত শত কোটি টাকা খরচ গেছে। এই যে চদু বানিয়ে দেওয়া কাউকে,
এই কাজটি শেখ হাসিনা অতীতে যেভাবে করেছে এইভাবে সুন্দরভাবে তারা করলো, এবং আগামীতেও যেহেতু সে মজা পেয়ে গেছে, আগামীতে এই কাজগুলো আরও করতে থাকবে। আর একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করতে গিয়ে যখনই আপনি একবার ফেল করবেন যে না এটা বিশ্বাস করা যায় না, বোধহয় কিছুই করবে না, সেই দিনই টুস করে অকামটা করে ফেলবে। এটাই হলো রাজনীতির প্রহসন। এবং ঠিক সেম কাজটি হুমায়ুনের সাথে, সম্রাট হুমায়ুনের সাথে শেরশাহ করেছেন, ধোঁকা দিয়েছেন, বারবার ধোঁকা দিয়েছেন, বারবার প্রহসন করেছেন। একটা সময় যখন হুমায়ুনকে ধরে নিল যে বদমাশ আর আমাকে কিছুই করবে না, সে তখন আনন্দ আয়েস শুরু করলো, খাওয়া দাওয়া শুরু করলো, নাচো গান বাইজি, এর মধ্যে এসে হঠাৎ করে ঝুঁটিকে আক্রমণ। এবং সেই আক্রমণে বিশ্বাস করেন হুমায়ুন তলোয়ার দূরের কথা, গায়ে জামা কাপড় পরারও সময় পায় নাই। ওই অবস্থাতে সে লাফ দিয়ে নদীতে পড়ছে, ডুবে মরে যাচ্ছিল। এক ভিস্তিওয়ালা তাকে একটা ভিস্তি দিয়ে, পানির মশক দিয়ে বাঁচালো তাকে। সে প্রাণ নিয়ে কোনো মতে নদীর ওপারে যেতে পেরেছিল। এই হলো গেরিলা যুদ্ধ, রাজনীতির প্রহসনের ইতিহাস। ঠিক সেম ঘটনা মহাবীর হানিবল করেছিলেন রোমান সম্রাটের সাথে। তো এই যে প্রহসনটা ঘটলো রাজনীতিতে, সেনাবাহিনী একইভাবে বিএনপির ঘুম হারাম করে দিল তারেক রহমান সাহেব দেশের বাইরে। নর্মালি দেশে থাকলে তিনি কি করতেন পরের ব্যাপার, কিন্তু তার অবর্তমানে যারা দল চালান তাদের মাথা খারাপ হয়ে গেল। সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল তারা রাজপথে মিছিল করে, একটা দুইটা আওয়ামী লীগ ধরে সকাল বিকাল নাস্তা করে ইত্যাদি ইত্যাদি বলে তারা মিছিল করে, যে মিছিল আওয়ামী লীগকে যদি করতে হতো, অ্যাটলিস্ট এই মিছিলগুলো আওয়ামী লীগে যদি করতে হতো, না হলেও 100 কোটি টাকা খরচ চাইতো। সেই 100 কোটি টাকা খরচ না করে সেই কাজ ছাত্রদলকে দিয়ে করালো। গালাগালি করলো, কিন্তু নামটা তো উচ্চারিত হলো আওয়ামী লীগের। মানুষ শুনলো আওয়ামী লীগকে গালাগালি করছে, কিন্তু মনোনয়ে আওয়ামী লীগ ঢুকে গেল। তারপর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মানুষ জেনে গেল। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী বহু মানুষ, 99% মানুষেরই জানা নেই। এখন যারা রাজনীতি সচেতন তাদের 100% মানুষই কিন্তু এটা এখন জানে যে 23শে জুন আওয়ামী লীগের সমাবেশ। এরপরে যেটা করা হলো, সবচেয়ে বেশি এখানে যাকে বলা হয় ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত। জামাত খুব ভয় পেয়ে গেল যে আসলে যদি এই ঘটনা হয় তাদের ইজ্জত থাকবে না। এবং জামাত এখানে কুলহারা কলমকারী হিসেবে 2 কুল হারালো। তারা সদল বলে বিএনপির সাথে প্রতিযোগিতা করে রাস্তায় নামলো যে যদি আওয়ামী লীগ চলে আসে তাহলে প্রথম ডলারটা দেবে জামাতকে, কাজেই আওয়ামী লীগকে আর বাদ দেওয়া যাবে না। 2 নম্বর হলো যে তারা এই রাগ নিয়ে, ক্রোধ নিয়ে, যেটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে 32 নম্বরে গেল, গিয়ে দেখলো আওয়ামী লীগের একটা কোনো মশা নাই, মাসি নাই, তেলাপোকা নেই, কিচ্ছু নেই। তখন তারা রাগ হয়ে গেল। এটা কোনো কথা হলো? এই যে কি ধরনের কাজ হলো? তখন আবার সাংবাদিকরা তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করা শুরু করলো। এই প্রশ্নে তারা মেজাজ হারিয়ে তারা করলো কি, সাংবাদিকদেরকে বেদম প্রহার করলো। এর ফলে কি হলো, এখন এই জামাতের যে উগ্রমূর্তি, রণমূর্তি, তাদের যে সন্ত্রাসী মনোভাব, যেটি 71 সনে তারা করেছিল, যে কাজটি আওয়ামী লীগ, বিএনপি সবাই বলার চেষ্টা করছে, কিন্তু তারা প্রতিবারই মাথায় টুপি দিয়ে, দাড়িতে খেজাব লাগিয়ে, নরম ভাষায় কথা বলে, কোরআনের আয়াত দিয়ে বারবার প্রমাণ করার চেষ্টা করছে তারা আসলে এরকম নন। কিন্তু এবার এই 32 নম্বরে সেটা প্রমাণ হয়ে গেল। আর এই ধরনের ঘটনা দেখে শেখ হাসিনা সঙ্গতি করেনি, দিল্লিতে বসে অট্টহাসি দেওয়া শুরু করেছে যে মানুষ এত বোকা হয়, মানুষ এত বেহিসাবি হয়, মানুষ এত অল্পতেই উত্তেজিত এবং অস্থিরতা দেখাতে পারে, কাজেই আমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। এই কথা যদি সে তার ডায়েরিতে লিখে রাখে, 23শে জুন 2026 আমার অনুভূতি, এটা যদি সে লিখে রাখে এবং পরবর্তীতে যদি আপনাদেরকে দেখায়, তখন আপনারা বুঝতে পারবেন যে আজকের এই কন্টেন্টটা তৈরি করলাম, সেই কন্টেন্টের কতটা মূল্য রয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।